আমার প্রিয় শিক্ষার্থীরা এবং এই ভিডিওটা যারা দেখবেন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকে আমি যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে আমরা বার্ড নিয়ে আলোচনা করব, যেটা এবার যারা ক্লাস 8-এর বার্ষিক পরীক্ষা দিবা তাদের এরকম দুইটা টপিক আছে। একটা হচ্ছে ফাইনাইট বার্ড আর একটা হচ্ছে নন ফাইনাইট বার্ড। ফাইনাইট বার্ড এবং নন ফাইনাইট মিক্স আপ করে তোমাদের পরীক্ষায় 10 নম্বর আসবে এবং নন ফাইনাইট উপরে, বিশেষ করে স্পেশালি নন ফাইনাইট উপরে তোমাদের 5 নম্বর আসবে। এই টোটাল 15 নম্বর তোমরা খুব সহজে পরীক্ষায় আনসার করতে পারো। শুধু একটা বুঝলেই হয় যে আসলে কীভাবে আনসার করলে তুমি খুব সহজে, ভেরি ইজিলি, খুব সহজে তুমি কীভাবে এই প্রথম রাইট ফর্ম অফ বার্ড, যেটা টপিকের নাম থাকবে ফাইনাইট বার্ড এবং নন ফাইনাইট বার্ড মিক্স আপ করে যেটা থাকবে সেটা রাইট ফর্ম অফ বার্ড থাকবে। আর নেক্সট হচ্ছে যে টপিকটা সেটা হচ্ছে তোমাদের নন ফাইনাইট বার্ডের উপরে, যেখানে তোমার ইনফিনিটিভ থাকবে, জিরান্ড থাকবে, পার্টিসিপল থাকবে। এই তিনটা মিলে তোমাকে পরীক্ষার হলে আনসার করতে হবে। এখন আমাদের কথা হচ্ছে আমরা ম্যাক্সিমাম স্টুডেন্টরা বুঝতে পারতেছি না যে নন ফাইনাইট বার্ব এবং নন ফাইনাইট বার্বটা আসলে কি। ফাইনাইট বার্ব এবং নন ফাইনাইট বার্বটা হচ্ছে তোমাকে বুঝতে হবে যে ফাইনাইট বার্ব এবং নন ফাইনাইট বার্ব আসলে কীভাবে পড়লে তুমি এই পরীক্ষায় এবং তোমার সারা জীবন জন্য কাজে লাগবে, তুমি কেন শিখবে। ওয়াই ডু ইউ লার্ন ফাইনাইট বার্ব অর নন ফাইনাইট বার্ব। ফাইনাইট বার্ব, নন ফাইনাইট বার্ব হচ্ছে তোমাকে সেন্টেন্স তৈরি করতে সাহায্য করবে। এখন কথা হচ্ছে নন ফাইনাইট বার্ব দিয়ে সেন্টেন্স তৈরি করতে তুমি পারবে না ফাইনাইট বার্ব দিয়ে তুমি সেন্টেন্স তৈরি করতে পারবে। ফাইনাইট বার্ব দিয়ে তুমি সেন্টেন্স তৈরি করতে পারবে, সেখানে কোনো প্রকার নন ফাইনাইট বার্ব ব্যবহার না করেও। কিন্তু তুমি যদি নন ফাইনাইট বার্বটা শিখে রাখো তাহলে তুমি বড় ধরনের সেন্টেন্স তৈরি করতে তোমাকে সাহায্য করবে। তুমি ফাইনাইট বার্ব দিয়ে সেন্টেন্সকে অত বড় করতে পারবে না, কিন্তু নন ফাইনাইট বার্ব ব্যবহার করে সেন্টেন্সকে বড় করে তুমি লিখতে পারবে। আসো এখন আমরা একটু দেখি যে ফাইনাইট বার্ব এবং নন ফাইনাইট, যেটা আমাদের বার্বে অন্তর্ভুক্ত। ফাইনাইট বার্ব এবং নন ফাইনাইট বার্বটা অবশ্যই তোমাকে খেয়াল রাখতে হবে যে ফাইনাইট বার্ব এবং নন ফাইনাইট বার্বটা কি। আমি একটা নোট লিখি, সেটা হচ্ছে এরকম নোটটা হচ্ছে সাবজেক্ট অর পার্সন। পরিবর্তন করলে ভার্বের পরিবর্তন হয় এবং টেন্স এর টেন্সের পরিবর্তনও হয়ে যায়। আর নন ফাইনাইট বার্ব তুমি বাক্যে থাকলে সেটা পরিবর্তন হবে না। এখন কথা হচ্ছে আমি একটু উদাহরণ দিই, যেমন তুমি নন ফাইনাইট বার্ব দিয়ে তুমি সেন্টেন্স তৈরি করতে পারবে। উদাহরণটা যদি দেখি, আমি I write a letter. আমি একটি চিঠি লিখি। এই রাইটটা হচ্ছে তোমার ফাইনাইট বার্ব, এভরি বার্ব। এরপর যদি আমি এখানে যখন আমি এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে বার্ব,
এটা হচ্ছে অবজেক্ট। অবজেক্ট এখন কথা হচ্ছে এই যে ভার্বটা আমি এখানে লিখলাম রাইট, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। কীভাবে বুঝবো আমরা? যখন আমি সাবজেক্টটা এখানে হি ব্যবহার করতেছি, তখন আমি যদি এখানে আর রাইটটা ঠিক রাখতে পারবো না, কি করব? রাইটস, এই লেটার লিখতেছি। তাহলে আমি এই রাইটটা রাইটস হয়ে গেছে। দুইটাই প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্স, দুইটাই প্রেজেন্ট ইনডিফাইনাইট, আমি টেন্সও বুঝতেছি। আবার যদি আমি এখানে লিখি ইউ রোট এ লেটার, এখানে এই ইউটার এখানে কিন্তু আমি এইটা রোট, রাইটস রোট, এটা লেখার পরে কি হচ্ছে, রোটটা লেখার পরে আমি টেন্সটা পরিবর্তন করতে পারতেছি। তার মানে সাবজেক্ট পরিবর্তনের ফলে বা সাবজেক্ট আর পার্সন পরিবর্তনের ফলে আমার ভার্ব পরিবর্তন হয়ে যাচ্ছে, সাথে সেই ভার্ব দিয়ে আমি টেন্স পরিবর্তন করতে পারতেছি, তাহলে সেটা ফাইনাইট ভার্ব। এবার আসি আমরা, এই নন ফাইনাইট ভার্বের আসলে কিভাবে এটা ব্যবহার করব। আই রাইট অথবা আই ট্রাই টু রাইট এ লেটার। আমি চেষ্টা করি একটা চিঠি লিখতে। এখন আমি এটা হচ্ছে এখানে একটা আমার ভার্ব আছে আর টু রাইট একটা ভার্ব আছে। এটা হচ্ছে ট্রাইটা হচ্ছে এফবি মানে ফাইনাইট ভার্ব, এটা হচ্ছে এনএফবি মানে নন ফাইনাইট ভার্ব। সবাই একটু খেয়াল করে শোনো, এটা হচ্ছে এফবি ভার্ব, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। কথা হচ্ছে তুমি যে এখানে এখন আমি এর আগে বলছিলাম আমি নন ফাইনাইট ভার্বটাকে পরিবর্তন করতে পারবো না, ফাইনাইট ভার্বটাকে পরিবর্তন করতে পারবো। আমি তো এখানে লিখি হি ট্রাইস, সে চেষ্টা করে, টু রাইট এ লেটার। এখন আমি এখানে আয়ের জায়গায় আমি কি করছি, আয়ের জায়গায় আমি হি ব্যবহার করার ফলে আমার এখানে আর ট্রাই আর কি থাকতেছে না, ট্রাই থাকতেছে না, হয়ে গেছে ট্রাইস। এই ট্রাইস হয়ে যাওয়ার কারণে আমি এটাকে বলতেছি ফাইনাইট ভার্ব, এটাকে বলতেছি নন ফাইনাইট। কিন্তু আমার এখানে যে এনএফবি যেটা আছে, এনএফবি নন ফাইনাইট ভার্ব যেটা আছে, এটা আমি পরিবর্তন করতেছি না। প্রথম সেন্টেন্স পরিবর্তন করতেছি না, দ্বিতীয় সেন্টেন্স পরিবর্তন করতেছি না। এখানে যদি আবার উদাহরণ দিই, ইউ ট্রাইড, যে চেষ্টা করেছিল, টু রাইট এ লেটার, সে চেষ্টা করেছিল একটা চিঠি লিখতে। এখানে দেখো আমি এখানে টেন্সও পরিবর্তন করতেছি, কিন্তু এখানে আমি কোনো পরিবর্তন করতেছি না, নো চেঞ্জ। এখানেও নো চেঞ্জ, এখানেও নো চেঞ্জ। এখানেও নো চেঞ্জ, নো চেঞ্জ। এখন আমার কথা হচ্ছে এই যে নো চেঞ্জটা লিখছি আমি, এই নো চেঞ্জটাই হচ্ছে কি, আমি যেখানে ভার্বটা পরিবর্তন করতে পারতেছি না, আবার বলতেছি আমি যেখানে ভার্বটা পরিবর্তন করতে পারতেছি না, সেটা হচ্ছে আমার নন ফাইনাইট ভার্ব। আর যে ভার্বটা আমি পরিবর্তন করতে পারতেছি, টেন্স পরিবর্তন করতে পারতেছি, সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। এখন আশা করি সবাই আমার এই আলোচনার মধ্য দিয়ে কখনোই তুমি বলবে না ফাইনাইট ভার্ব কি আর নন ফাইনাইট ভার্ব কি। বিশেষ করে আবারও বলতেছি, বিশেষ করে যারা ক্লাস 8-এ এবার বার্ষিক পরীক্ষা দিবে, তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন কথা হচ্ছে আমি এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব, তোমাদের পরীক্ষায় ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্বকে মিক্স করে তোমার পরীক্ষায় 10 নম্বর আসবে, আর নন ফাইনাইট ভার্বকে ব্যবহার করে তোমার পরীক্ষায় 5 নম্বর আসবে। এখন তুমি যেন আমি এখন আলোচনা করব যেন তুমি পরীক্ষায় আসলে খুব সহজে যেন তুমি দুটাকে আনসার করতে পারো, এবং একটা আসবে রাইট ফর্ম অফ ভার্ব বলে টপিক, আর একটা আসবে নন ফাইনাইট ভার্বের টপিক। এই দুইটা টপিক তুমি খুব সুন্দরভাবে
যেন পরীক্ষায় আনসার করতে পারো। এখন আমি রাইট ফর্ম অফ ভার্বটা দেখো। রাইট ফর্ম অফ ভার্ব যে টপিকটা আসবে 10 নম্বরে, সেটা 10টা ফিল ইন দ্য গ্যাপস আসবে। তুমি সেটা 10টা ফিল ইন দ্য গ্যাপ ফিল আপ করতে পারলে, সঠিকভাবে ফিল আপ করতে পারলে তুমি 10 নম্বর পেয়ে যাবে। এখন আমি কিভাবে তোমাদের পরীক্ষায় এটা প্যাসেজ আকারে আসবে, তোমাকে প্যাসেজটা বুঝে তোমাকে অবশ্যই টেন্সটা মাথায় রাখতে হবে। প্যাসেজটা বুঝে তোমাকে অবশ্যই এখানে ফাইনাইট ভার্ব বসবে না নন ফাইনাইট ভার্ব বসবে, এটা তোমাকে একটু খেয়াল করতে হবে। মেন কথা হচ্ছে, আমি এটা সেন্টেন্স যদি লিখি, many years ago, অনেক বছর আগে, a little boy dash want, এরপর want যে ছিল to live with his family, অনেক বছর আগে, মেনি ইয়ার্স এগো, এ লিটল বয় একটা ছোট ছেলে ওয়ান চেয়েছিল টু লিভ বসবাস করতে, উইথ হিজ ফ্যামিলি তার ফ্যামিলির সাথে বসবাস করতে চেয়েছিল। এখন আমি এখানে অবশ্যই আমি যখন একটা প্যাসেজ বা একটা টেক্সট যখন পড়বো, অবশ্যই আমাকে খেয়াল করতে হবে এটা গল্পটা শুরু হচ্ছে, গল্প বা সেন্টেন্সটা শুরু হচ্ছে কোন টেন্স দিয়ে। অবশ্যই টেন্সের প্রতি খেয়াল রাখতে হবে যে মেনি ইয়ার্স এগো, অনেক বছর আগে, তার মানে এখনকার কথা আমি বলতেছি না, আমি অনেক বছর আগের কথা বলতেছি। তাহলে আমাকে বুঝতে হবে মেনি ইয়ার্স এগো, অনেক বছর আগে, এ লিটল বয় একটা ছোট ছেলে। আমি এখানে এই ভার্বটাকে দেখব যে কিভাবে বসালে আমার এই সেন্টেন্সটা পুরোপুরি একটা মিনিং দিচ্ছে। এখন কথা হচ্ছে, আমি এখানে বসাতে পারি, এখানে যেহেতু এই লিটল বয় আছে, আমি এখানে এই ভার্বের বসাতে পারি হচ্ছে এ লিটল বয়, যেহেতু ওয়ান্টস আমরা ব্যবহার করতে পারি, অথবা আমরা এখানে ওয়ান্টেড ব্যবহার করতে পারি। এখন আমার কথা হচ্ছে, যেহেতু মেনি ইয়ার্স এগো আছে, সেহেতু আমার এখানে এই জন্য ওয়ান্টস আর বসবে না। যদি মেনি ইয়ার্স এগো না থাকতো তাহলে আমি ওয়ান্টস বসাতে পারতাম। তার মানে আমার উত্তরটা হচ্ছে এটা, সেটা হচ্ছে এরকম ওয়ান্টেড হবে। বালকটি চেয়েছিল, ছোট ছেলেটি চেয়েছিল বা ছোট বালকটি চেয়েছিল তার ফ্যামিলির সাথে বসবাস করতে। এখন আমি দেখব পরবর্তী সেন্টেন্স যদি আমি এটা লিখি, হিজ ফ্যামিলি তার পরিবার ড্যাশ, এখানে লিখলাম বি, ভেরি পুয়ার। হিজ ফ্যামিলি তার পরিবার, ভেরি ড্যাশ বি পুয়ার। এখানে আমি বি যদি ব্যবহার করছি, বি ভার্বে আমাদের প্রেজেন্ট টেন্সে 3টা ভার্ব আছে, এম, ইজ, আর ফার্স্ট টেন্সে আমাদের 2টা ভার্ব আছে, একটা হচ্ছে ওয়াজ এবং ওয়ার। এখন আমার গল্পটা শুরু হচ্ছে যেহেতু ফার্স্ট টেন্স দিয়ে, আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে এখানে আর কি হবে না, এখানে এম, ইজ, আর হবে না, এখানে ওয়াজ অথবা ওয়ার হবে। এখন হিজ ফ্যামিলি, যেহেতু তার পরিবার, এখন যদি তার পরিবার, একটা পরিবারের কথা বলছে, তার মানে আমি এখানে ওয়াজ লিখবো। হিজ ফ্যামিলি ওয়াজ ভেরি পুয়ার, তার পরিবার ছিল খুব গরিব। সো তাই, হি
ডিসাইড, DICIDE, ডিসাইড। He decide to, এখানে যদি লিখি he decide work, in a factory, in a factory। এখন একটু দেখো, আমি এখানে এই উপরটাতেও আমি ফাইনাইট ভার্ব ব্যবহার করছি, নিচেরটাতেও ফাইনাইট ভার্ব ব্যবহার করছি। এখানে ফাইনাইট ভার্ব ব্যবহার করে আমি এই সেন্টেন্স সম্পূর্ণ করছি, এখানেও ফাইনাইট ভার্ব ব্যবহার করে আমি সম্পূর্ণ করছি। এখন আমি এখানে একটা হি ডিসাইডেড, সে সিদ্ধান্ত নিয়েছিল। ওয়ার্ক মানে ওয়ার্ক হচ্ছে তাহলে কি, টু ওয়ার্ক, কাজ করতে। সে কাজ করতে সিদ্ধান্ত নিয়েছিল। ইন আ ফ্যাক্টরি, একটা ফ্যাক্টরির মধ্যে সে কাজ করতে সিদ্ধান্ত নিয়েছিল। এখন দেখো আমি এখানে কাজ করতে, এই করতে বোঝাচ্ছে হচ্ছে কি ওয়ার্ক ইন ফ্যাক্টরি, ফ্যাক্টরির ভিতরে সে কাজ করতে চেয়েছিল। এইভাবে তোমাকে দেখো আমি এখানে ফাইনাইট ভার্বও ব্যবহার করছি, আবার নন ফাইনাইট ভার্বও ব্যবহার করছি। এইভাবে তোমাকে অবশ্যই পরীক্ষা রাইট ফর্ম অফ ভার্ব পরীক্ষা আসবে, যেখানে ফাইনাইট এবং নন ফাইনাইট দুটাই থাকবে। তোমাকে বুঝে সেটা অবশ্যই আনসার করতে হবে। এখন এই তুমি যে রাইট ফর্ম অফ ভার্ব আনসার করবে, তুমি 10টা ফিল ইন দ্য গ্যাপস থাকবে, সে 10টা ফুলফিল করতে পারলে এবং কারেক্টলি যদি তুমি ফুলফিল করতে পারো, তুমি পরীক্ষায় 10-এর মধ্যে 10 পাবে। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন যে টপিকটা আলোচনা করব সেটা ক্লাস 8-এর বার্ষিক পরীক্ষায় তোমাদের 5 নাম্বার থাকবে। সেখানে তুমি নন ফাইনাইট ভার্বকে তুমি ফিল ইন দ্য গ্যাপসে ব্যবহার করে তুমি 5 নাম্বার পেতে পারো। এখন আমরা একটু ডিটেলসে আলোচনা করতে চাই নন ফাইনাইট ভার্বটা আসলে কি এবং নন ফাইনাইট ভার্বটা কত প্রকার ও কি কি। নন ফাইনাইট ভার্ব হচ্ছে যে ধরনের ভার্ব যেটা সাবজেক্ট এবং পার্সন পরিবর্তন হলেও নন ফাইনাইট ভার্ব পরিবর্তন হয় না, সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এখন কথা হচ্ছে এই যে নন ফাইনাইট ভার্ব, এই নন ফাইনাইট ভার্ব হচ্ছে পুরো 3 প্রকার। সেটা হচ্ছে ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপল। ইনফিনিটিভ আর জিরান্ড, পার্টিসিপল। এখন আমরা খুব সহজে এখন দেখব ইনফিনিটিভটা তুমি খুব সহজে বুঝতে পারবে। ইনফিনিটিভ তয়কাত্তে, ভার্বের তয়কাত্তে কাজ করবে। যেমন ইটত্ব খাওয়া, আর টু ইটত্ব খাইতে। টু গো অর্থ যাইতে। টু রিড অর্থ পড়তে। এই প্রথমে ছিল খাওয়া, খাওয়া থেকে টু ইট যখন বলতো তখন তুমি এটা হচ্ছে খাইতে। আর টু গো যখন বলতো যখন হচ্ছে যাইতে। টু রিড হচ্ছে পড়তে। এখন টু থাকবে প্লাস ভার্বের বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম থাকবে। টু থাকবে, ভার্বের বেস ফর্ম থাকবে। এটা হচ্ছে ইনফিনিটিভ দিয়ে তোমার ইনফিনিটিভ চেনা খুব সহজ, যেটা টু প্লাস ভার্বের বেস ফর্ম থাকবে। টু ইট খাইতে, টু গো যাইতে, টু রিড পড়তে। এখন এটা দিয়ে যদি আমি একটা সেন্টেন্স তৈরি করি, আমি যদি লিখি এরকম যে হি গোস সে যায়, টু রিড পড়তে, টু স্কুল। এর কথা হচ্ছে হি গোজ, এই টু রিডটা হচ্ছে আমার হচ্ছে কি নন ফাইনাইট ভার্ব, এটা হচ্ছে ইনফিনিটিভ। সে যায় স্কুলে পড়তে, সে স্কুলে পড়তে যায়, এই তয়কাত্তে পড়তে যায়। সে যদি বাংলাটা লিখি, সে স্কুলে পড়তে যায়। এই যে পড়তে, একটু খেয়াল করে দেখো, পড়তে
এই যে পড়তে কথাটা বলতেছে, সেই স্কুলে পড়তে যায়, এই পড়তেটা হচ্ছে কি নন ফাইনাইট ভার্ব। এটা তোমরা খুব সহজে পারবে। এখন কথা হচ্ছে আমরা যে মেন যে টপিকটা সেটা হচ্ছে জিরান্ট এবং পার্টিসিপল। ম্যাক্সিমাম স্টুডেন্টদের বা ম্যাক্সিমাম শিক্ষার্থীর এই জিনিসটার প্রবলেম হয় যে পার্টিসিপল এবং জিরান্ট অর পার্টিসিপলটা আসলে কি, কিভাবে তুমি পড়লে জিরান্ট এবং পার্টিসিপলটা তুমি খুব সহজে আইডেন্টিফাই করতে পারবে। এখন আমি এই ইটটাকে যখন আমি ইটিং করতেছি, ইটিং, গোটাকে করতেছি গোয়িং, আর পরে রিডটাকেও করতেছি রিডিং, রিডটাকে কি করতেছি রিডিং। এই যে আমরা বারগুলোকে আইএনজি করে ফেলতেছি, ঠিক সেম এখানেও কি কি করবো আমরা, ইটিং, তারপর লিখতেছি গোয়িং, তারপর লিখতেছি রিডিং। এখন কথা হচ্ছে এই যে এইখানেও এক সেম, এখানে হচ্ছে বার প্লাস আইএনজি, ভার্ব থাকবে, ভার্বের সাথে আইএনজি থাকবে, এখানেও ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি। এখন কথা হচ্ছে মনে করি এখানে যদি আরেকটা লিখি, যেমন এখানে যদি লিখি ফ্লাইং, আবার এখানে লিখি যদি ফ্লাইং। এখন আমি যদি একটা উদাহরণ দিই, কখন তুমি জিরান্ট বলবে আর কখন তুমি পার্টিসিপল বলবে। কথা হচ্ছে জিরান্ট যদি আমি এখানে একটু উদাহরণ দিই সেরকম, সেটা হচ্ছে দেখো এখানে যদি আমি লিখি এরকম যে I saw a flying bird. I saw a flying bird. I saw a flying bird. একটু খেয়াল করে দেখো। আবার যদি লিখি I have a reading. I have a reading room. এখন একটু খেয়াল করে দেখো, এখানে যে I saw a flying bird, এই যে আমি সেন্টেন্সটা লিখলাম, আবার I have a reading room এই সেন্টেন্সটা লিখলাম, এখানে তুমি একদম খুব সহজে তুমি এটা আইডেন্টিফাই করতে পারবে। এখানে ফ্লাইং আছে, ভার্বের সাথে কি আছে, আইএনজি আছে। আবার এখানে তুমি দেখো এখানে রিড আছে, রিডের সাথে কি আছে, আইএনজি আছে। এখন কথা হচ্ছে তাহলে আমি এটাকে কি বলবো, এটাকে কি বলবো, এটা দুইটার সাথে তো আইএনজি আছে, এটাকে আমি জিরান্ট বলবো না পার্টিসিপল বলবো। আমি পরবর্তী যে নাউনটা আছে, এখানে বার্ড আছে, এখানে রুম আছে, পরবর্তী যে নাউনটা আছে আমি খেয়াল করবো যে এই নাউনটা কি কাজটা করতে পারে, আবার এই রুমটা কি কাজটা করতে পারে। আমরা যদি একটু খেয়াল করে দেখি, পাখি আকাশে উঠতে পারে, মানে এই উড়ার কাজটা বার্ড করতে পারে, পাখি করতে পারে। আর রিডিংটা আমাকে করতে হয়, মানে রোম কখনো রিডিং করতে পারে না। তখনই হচ্ছে তুমি বুঝে যাবে খুব সহজে যে এখানে বার্ডটা আর কি থাকতেছে, বার্ডটা এখানে হচ্ছে পার্টিসিপল, আর এখানে হচ্ছে জিরান্ট। তুমি খুব সহজে বুঝতেছ তাহলে পার্টিসিপল কি আর জিরান্ট কি। এখন কথা হচ্ছে আমি যদি এই সেন্টেন্সটাকে যদি একটু ঘুরে লিখি, ফ্লাইং ইজ দ্য হ্যাবিট অফ বার্ড। ফ্লাইং ইজ দ্য হ্যাবিট অফ বার্ড, মানে এই উড়াটা হচ্ছে কি, এখানেও ফ্লাইং আছে, এখানেও ফ্লাইং আছে। এখন আমি এখানে বলতেছি যে পার্টিসিপল, তাহলে এখানে কি বলবো, এখানে কি আমি পার্টিসিপল বলবো না জিরান্ট বলবো। তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে তোমার এখানে বার্বের আগে যদি একটা সিঙ্গেল ওয়ার্ড বসে সেটা অবশ্যই নাউন। আর আমরা তো জানি বার্বের সাথে আইএনজি যোগ করে যদি নাউনের কাজ করে সেটাই জিরান্ট, তাহলে এখানে সেটা হচ্ছে জিরান্ট। এটা কি জিরান্ট, এটা ফ্লাইংটা হচ্ছে এখানে জিরান্ট। তাহলে তোমরা খুব সহজে বুঝতে পারছো। এই আমার যখন তুমি আরো বেশি সেন্টেন্স লিখবে, আরো বেশি সেন্টেন্স তৈরি করবে, তখন তুমি খুব সহজে এই জিনিসগুলো লিখতে পারবে, বুঝতে পারবে।
অনেকগুলো সেন্টেন্স তোমাকে প্র্যাকটিস করতে হবে। আমি তোমাকে সামান্য একটা দুইটা তিনটা সেন্টেন্স তোমাকে বুঝিয়ে দিলাম। তুমি এরকম অসংখ্য সেন্টেন্স তুমি যখন ক্রিয়েট করবে তখন একদম তুমি পানির মতো সহজ হয়ে যাবে। এখন কথা হচ্ছে তোমার পরীক্ষায় কিভাবে আসবে, তোমার পরীক্ষায় কিভাবে আসবে। এখন আমরা পরীক্ষায় কিভাবে আসবে সে বিষয়টা একটু উদাহরণ সহকারে এক্সাম্পল দিয়ে বুঝতে চেষ্টা করব। এখন পরীক্ষায় কিভাবে এই নন ফাইনাইট ভার্বটা আসবে সেটা আমরা এখন দেখব এক্সাম্পল দিয়ে। আমি যদি আগের গল্পটাই যদি আলোচনা করি এরকম যে many years ago অনেক বছর আগে a little boy একটা ছোট ছেলে wanted চেয়েছিল ড্যাশ এখানে লেখা থাকবে টু লিভ অথবা লিভিং with his family. With his family. Many years ago, a little boy wanted to live living with his family. এখন আমার কথা হচ্ছে আমি কি এখানে টু লিভ ব্যবহার করব না লিভিং ব্যবহার করব। এখন কনফিউশন, এই দুইটাই কিন্তু নন ফাইনাইট ভার্ব, তোমাকে যে কোনো একটা বসাতে হবে। এখন তুমি যদি লিভিং ব্যবহার করো তাহলে সেটা জিরান্ডও কাজ করতে পারে, সেটা পার্টিসিপলও কাজ করতে পারে। এখন কথা হচ্ছে এই লিটল বয় ওয়ান্টেড চেয়েছিল। এখন আমাদের কথা হচ্ছে চেয়েছিল কি করতে চেয়েছিল, বসবাস করতে। এই যে করতে যে বললাম আমি, এই করতে করতে যখন বলতে তখন আমরা এখানে ইনফিনিটিভ ব্যবহার করব। তাহলে এখানে টু লিভ হবে। এই টু লিভ তুমি যদি বসাতে পারো তুমি পরীক্ষায় 1 নাম্বার পেয়ে যাবে। এরকম তোমার 5টা ফিল ইন দ্য গ্যাপস আসবে পরীক্ষায়। 5টা থেকে তুমি যদি কারেক্টলি 5টা উত্তর দিতে পারো তাহলে তুমি খুব সহজে 5 নাম্বার পেয়ে যাবে। এখন কথা হচ্ছে এরপরে যদি আমি লিখি হি বাট কিন্তু হিজ ফ্যামিলি তার পরিবার ওয়াজ ভেরি পুয়ার এই ধরনের ভেরি পুয়ার এই যে লিখলাম এখানে আমি কোনো ফিল ইন দ্য গ্যাপস দিলাম না, কিন্তু পরবর্তী সো তাই হি ডিসাইডেড সে সিদ্ধান্ত নিয়েছিল ফর ডিসাইডেড ফর না দিয়ে যদি আমরা এখানে ধরো একটা গ্যাপ দিয়ে দিলাম ঠিক আগের মতোই, যে গ্যাপ দিয়ে লিখলাম এখানে টু ওয়ার্ক অথবা ওয়ার্কিং। ইন আ ফ্যাক্টরি সে একটা ফ্যাক্টরির মধ্যে কাজ করার সিদ্ধান্ত নিয়েছিল। ডিসাইডেড সে সিদ্ধান্ত নিয়েছিল কাজ করতে, তাহলে কাজ করতে টু ওয়ার্ক কাজ করতে সিদ্ধান্ত নিয়েছিল। এইবার আমি এই যে ইনফিনিটিভটা ব্যবহার করতে পারতেছি, কিন্তু এখন আমি জিরানটা ব্যবহার করতে পারবো। সাডেনলি হঠাৎ করে আই স আমি দেখেছিলাম আই স হিম আমি তাকে দেখেছিলাম ড্যাশ টু ওয়ার্ক অথবা ওয়ার্কিং কাজ আমি তাকে দেখেছিলাম ইন হিজ ফ্যাক্টরি।
ফ্যাক্টরি। আমি তাকে ফ্যাক্টরিতে কাজ করতে দেখেছিলাম বা কাজ করা অবস্থায় দেখেছি। যদি কাজ করা অবস্থায় বোঝায় তাহলে এখানে কি হবে? ওয়ার্কিং হবে। এখানে আর টু ওয়ার্ক হবে না, কি হবে? ওয়ার্কিং। আই স হিম ওয়ার্কিং, আমি তাকে দেখেছিলাম ওয়ার্কিং হি ইন হিজ ফ্যাক্টরি, তার ফ্যাক্টরির ভিতরে কাজ করা অবস্থায় দেখেছিলাম। এই ধরনের তোমার ফিল ইন দ্য গ্যাপস তোমার পরীক্ষায় আসবে এবং তুমি সেটাকে ইনফিনিটিভ, জিরান্ড এবং পার্টিসিপল, আবার বলতেছি জিরান্ড এবং পার্টিসিপল চেনা খুব সহজ। তুমি যদি যে বারোটা আইএনজি আছে সেই বার্বের পরবর্তী নাউনটাকে খেয়াল করবো না, সেই নাউনটা যদি ওই কাজটা করতে পারে সেটাই হচ্ছে পার্টিসিপল, আর যদি করতে না পারে সেটা হচ্ছে জিরান্ড। আর জিরান্ড ভার্ব প্লাস নাউনের কাজ করে, আর পার্টিসিপল ভার্ব প্লাস অ্যাডজেক্টিভের কাজ করে। আমি এখানে যে ওয়ার্কিং ইন হিজ ফ্যাক্টরি, তার ফ্যাক্টরিতে মানে যখন সে কাজ করতেছে সে অবস্থা আমি দেখেছিলাম, এই কারণে দেখলাম এখানে আই স হিম ওয়ার্কিং ইন হিজ ফ্যাক্টরি, তার ফ্যাক্টরির মধ্যে সে কাজ করার অবস্থা আমি তাকে দেখেছিলাম। প্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই বুঝতে পারছো এবং তোমরা এই জিনিসটা পরীক্ষায় খুব সহজে আনসার করতে পারবে। যদি তোমরা ভিডিওটা বারবার দেখো তাহলে তোমরা অবশ্যই কোনো কিছু যদি সমস্যা মনে হয় তাহলে আমাকে অবশ্যই ক্লাসে যখন যাব তখন তোমরা ক্লাসে প্রশ্ন করতে পারবে। ধন্যবাদ সকলকে।